আমরা হচ্ছে এখন তোমার সরল দোলকটা পড়বো। সেই সরল দোলকটা খুবই ইম্পর্টেন্ট তোমার এই এইচএসসির জন্য বা অ্যাডমিশনে। সব জায়গায় সেকেন্ড দোলক বা সরল দোলকের মধ্যে একটা সেকেন্ড দোলক এটা আসে। সো আমরা সরল দোলকটা পড়বো বা সিম্পল পেন্ডুলামটা আসলে কি এটা আমরা পড়বো। ঠিক আছে, সরল দোলকের ক্ষেত্রে মেইনলি হচ্ছে তোমার কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা এখান থেকে সরল দোলকের পর্যায়কালের সূত্র পড়বো বা দোলনকালের সূত্র পড়বো। ঠিক আছে, সরল দোলকের পর্যায়কালের বা এটাকে বলে দোলনকালের সূত্র। সরল দোলকের পর্যায়কালের বা দোলনকালের সূত্র। এখন আরেকটা জিনিস আমি সিম্পলি লিখে দিই যে একটা সরল দোলক হইতে গেলে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সরল দোলকের ক্ষেত্রে তোমার যে বব থাকে এই ববের ভর প্রায় নগণ্য হইতে হয় বা সুতার অসম্প্রসারণশীল হইতে হয়, আসলে অবাস্তব টাইপের জিনিসপত্র মানে ধরে নেওয়া হয় এরকম। ঠিক আছে, তো আমরা সরল দোলকের ক্ষেত্রে মেইনলি হচ্ছে পর্যায়কালের সূত্র করবো। তো আমরা যে সরল দোলক আমি একটু আঁকতে চাই। সরল দোলকের ক্ষেত্রে তোমার যে বেসিক পার্টটা সেটা হচ্ছে সরল দোলকে তুমি যে বস্তুকে ঝুলাবা এটাকে বলা হচ্ছে বব। যেটা আমি ঝুলাই দিই না হচ্ছে আমার বব। ঠিক আছে, তো যাকে ঝুলাইতে হয় এটাকে বলা হচ্ছে বব। সেই ববের কেন্দ্র থেকে ববের যে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এটাকে বলা হচ্ছে আমার ববের ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। অর্থাৎ এই যে ববের কেন্দ্র থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে ববের ব্যাসার্ধ কত আর। এখন এটাকে বলি হচ্ছে আমি ঝুলন বিন্দু। তো এই ও হচ্ছে আমার ঝুলন বিন্দু। এই ঝুলন বিন্দু থেকে তোমার এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এটাকে বলা হচ্ছে সুতার দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এটা হচ্ছে আমার কি স্মল এল, যেটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। এখন এই যে ববের কেন্দ্র থেকে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব এটাকে হবে হচ্ছে ক্যাপিটাল এল, এবং এই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস আর। ঠিক আছে, তো ববের কেন্দ্র থেকে পৃষ্ঠ দূরত্ব হচ্ছে ববের ব্যাসার্ধ আর, এবং পৃষ্ঠ থেকে ঝুলন বিন্দু পর্যন্ত দূরত্ব এটাকে বলে সুতার দৈর্ঘ্য। এবং এই ক্যাপিটাল এল এটাকে আমরা বলি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। অর্থাৎ এই কার্যকরী দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস আর, তার মানে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমার সেই কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এখন এই সরল দোলকের আমরা তিনটা পয়েন্ট একটু পড়ে নিই যে সরল দোলক আসলে দোল দিয়ে তোমার কিরকম অবস্থা হয়। ধর এটা হচ্ছে বব, এই অবস্থাকে বলা হচ্ছে আমার সাম্য অবস্থা। এটা হচ্ছে আমার সরল দোলকের সাম্য অবস্থা, নিউট্রাল অবস্থা। সরল দোলকের সাম্য অবস্থা হচ্ছে এটা। সেই সাম্য অবস্থানে সরল দোলকের সরণ হচ্ছে শূন্য। সাম্য অবস্থানে সরণ কত? শূন্য। তো আমরা পড়ে আসছি। এবং এই সরল দোলকের গতি হচ্ছে তোমার স্পন্দন গতি। আমরা স্পন্দন গতির ক্ষেত্রে স্পন্দনশীল কণার গতির ক্ষেত্রে পড়ে আসছিলাম সরণ শূন্য হইলে এই পয়েন্টে তার বেগ কত হয়? বেগ হচ্ছে সর্বোচ্চ হয়। অর্থাৎ সরণ শূন্য হইলে বা সরল দোলকের যখন সাম্য অবস্থানে আছে তখন তার সরণ শূন্য, এবং এই পয়েন্টে এই ববের যে বেগ হবে সেই বেগ হচ্ছে সর্বোচ্চ। এবং এই সর্বোচ্চ বেগ কত ছিল? ভিম্যাক্স ইজিক্যাল হচ্ছে ওমেগা এ। এবং এইখানে তোমার মিনিমাম হইতে কত বলো তো? ত্বরণ, অর্থাৎ ত্বরণ হইতে হচ্ছে 0। এটা ধরো যে সরল দোলকের ববটা সাম্য অবস্থান থেকে দোল দিয়ে সর্বোচ্চ একটা বিস্তারে গেছে। তো আমি ধরলাম এই যে এই অবস্থান তার সর্বোচ্চ বিস্তার অবস্থান। এটা হচ্ছে আমার সেই সর্বোচ্চ বিস্তার অবস্থান। ঠিক আছে, সেই সর্বোচ্চ বিস্তার অবস্থানে এইখানে কি হয় যে সর্বোচ্চ বিস্তার অবস্থানে সরণ হবে হচ্ছে বিস্তারের সমান। আমি ধরলাম যে এটার বিস্তার হচ্ছে এ। এই পয়েন্টটাতে বা সর্বোচ্চ বিস্তার অবস্থানে এক্স ইজ ইকুয়াল টু এ হইলে এখানে তোমার ফিটা কত হইতো? মিনিমাম। অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে ববের বেগ হচ্ছে শূন্য, এবং এখানে হচ্ছে ত্বরণ হইতো কত বলতো? ম্যাক্সিমাম, এবং সেই ত্বরণ ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ বিস্তার থেকে সাম্য অবস্থান ঠিক বিপরীত দিকে আবার কি এটা সর্বোচ্চ বিস্তারে যাবে। এইখানেও তোমার সেম কাহিনী, জাস্ট এইখানের সর্বোচ্চ বিস্তারেও যে অবস্থা এখানেও আমার কি সেম অবস্থা, জাস্ট এটা হচ্ছে আমার বিপরীত বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই সর্বোচ্চ বিস্তার। সরল দোলকের এটা হচ্ছে আমার সাম্য অবস্থা এ, সর্বোচ্চ বিস্তার বি, এবং এটা হচ্ছে আমার কি সর্বোচ্চ বিস্তার সি। মানে একই, জাস্ট এই যে দোলনকালের বা সরল দোলকটা কি হচ্ছে এ থেকে বি, বি থেকে এ, আবার এ থেকে সি, আবার সি থেকে এ। এই টাইমটাকে বলা হচ্ছে তার পর্যায়কাল। অর্থাৎ একটা সরল দোলকের ববের যে পূর্ণ একটা দোল সম্পূর্ণ করতে টাইম লাগতেছে এটা হচ্ছে তার পর্যায়কাল। এখন এই সরল দোলকের পর্যায়কাল বের করার সূত্র আছে। তো আমরা সরল দোলকের পর্যায়কালের সূত্র দেখব। সরল দোলকের পর্যায়কালের সূত্র, সরল দোলকের, আচ্ছা আমরা এটা লিখছি আগে, সরল দোলকের পর্যায়কালের সূত্র। এই সূত্র আসলে কি হবে? যে পর্যায়কালের সূত্র।
তো আমরা সরল দোলকের পর্যায়কালের সূত্র পড়বো। তো সরল দোলকের পর্যায়কালে আসলে দুইটা সূত্র আছে নর্মালি, সেই দুইটা সূত্র আমরা পড়বো। কোনো সরল দোলকের পর্যায়কাল এটা আমরা টি দিয়ে প্রকাশ করি, যে পর্যায়কাল বা দোলনকাল, এই দোলনকালটি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ কোন সরল দোলকের পর্যায়কাল এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়লে পর্যায়কালটা কি হয়, বাড়ে। আচ্ছা, এবং আরেকটা সূত্র ছিল যে পর্যায়কালের মানটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এইখানে তোমার অভিকর্ষ ত্বরণ যদি বাড়ে, পর্যায়কালের মানটা কি হয়, কমে যায়। আর পর্যায়কাল যত কমে যাবে তার মানে তার দোলনটা কি, যত বেশি ফাস্ট হবে। পর্যায়কাল বলতে আসলে বোঝায় যে পূর্ণ একটা দোল দিতে যে টাইম লাগতেছে। সো পর্যায়কাল যত কম হবে, সো খুব সে কম সময়ের মধ্যে কি পূর্ণ একটা দোলন দিবে। ঠিক আছে। আচ্ছা, সো এই দুইটা সূত্রকে আমরা কম্বাইন করে একটা সূত্র লিখতে পারি এরকম, সেটা হচ্ছে যে পর্যায়কালের সূত্র এরকম আসতো যে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। সো এটা হচ্ছে আমার সেই সরল দোলকের পর্যায়কালের সূত্র। কোন সরল দোলকের পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু কত, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তার মানে সরল দোলকের পর্যায়কাল ডিপেন্ড করতেছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণের উপরে। অর্থাৎ তুমি যদি এই দুইটা মান চেঞ্জ করো তাহলে আলটিমেটলি তার পর্যায়কালটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই পর্যায়কালের বিভিন্ন টাইপের অঙ্ক আছে। তো এরপর আমরা আরেকটা পড়ি, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। ঠিক আছে। এই সেকেন্ড দোলকটা আসলে কি, সো এটা এক প্রকার বিশেষ সরল দোলক, অর্থাৎ আমরা সেকেন্ড দোলকটা মেইনলি করব, এবং সেকেন্ড দোলক থেকে যত টাইপের ম্যাথ আসে এগুলো আমরা করার ট্রাই করব। ঠিক আছে। সেকেন্ড দোলক ব্যবহার করে তুমি পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা বা এই টাইপের জিনিসপত্রগুলো করা যায়। সো আমরা এগুলো করি। ঠিক আছে। সেকেন্ড দোলকটা আমরা পড়ি। ওকে, সেকেন্ড দোলক বলতে আসলে বোঝায় যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তো সেকেন্ড দোলক বলছে না, মানে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কি হবে, যে যে সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল 2 সেকেন্ড, অর্থাৎ এটা আমরা পড়বো হচ্ছে সেকেন্ড দোলক। ঠিক আছে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কি হবে, পর্যায়কাল কত সেকেন্ড, 2 সেকেন্ড। অর্থাৎ কোন একটা সরল দোলক সেকেন্ড দোলক হইতে গেলে মাস্ট বি পর্যায়কাল কত হইতে হবে, 2 সেকেন্ড। আচ্ছা, যে সরল দোলকের দোলনকাল কত, 2 সেকেন্ড, তাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। এখন এরকম যদি বলা হয় যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে, তুমি যদি একটা দোলককে সেকেন্ড দোলক বানাইতে চাও, যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। সেকেন্ড দোলক বললে তোমার দোলনকাল কত, 2 সেকেন্ড। 2 সেকেন্ড হচ্ছে দোলনকাল, তাহলে আমরা জানি দোলকের দোলনকাল নির্ণয়ের সূত্র টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার হচ্ছে এল বাই জি। এখন সেকেন্ড দোলক হবে, তার মানে চাইছে হচ্ছে আমার এই কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল। দোলনকাল 2 সেকেন্ড, স্কোয়ার করে দেবো একবারে, এটা পাচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু হচ্ছে এল বাই জি। সেখানে আমরা এল বের করবো। সো এল ইজ ইকুয়াল টু লেখা যায়, আচ্ছা এই সাইডটা এরকম লেখা যায় যে 4g, নিচে থাকে কত, 4 পাই স্কোয়ার। আচ্ছা, 4 পাই স্কোয়ার বাই জি, এটা এরকম লেখা যায় যে আমার এই সাইডে 4g থাকতেছে, আমরা এল রাখতেছি, তার মানে এখানে হ্যাঁ 4g বাই হচ্ছে যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, বা 4 পাই স্কোয়ার, এখানে 4 4 কাটতেছে, আমরা জি বাই পাই স্কোয়ার পাচ্ছি। তো এটা করলে মোটামুটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে যে কার্যকরী দৈর্ঘ্য হয় এটা 0.9999 সামথিং এত মিটার আসে। ঠিক আছে। তোমাকে সেকেন্ড দোলক বললে আসলে দোলনকাল কত হবে, 2 সেকেন্ড। অর্থাৎ যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। আচ্ছা, তো আমরা সেকেন্ড দোলকের আসলে ব্যবহারটা করবো, যে সেকেন্ড দোলক ইউজ করে তুমি কিভাবে পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা বা পাহাড়ের উপরে নিয়ে গেলে তোমার দোলনকাল কত হারাচ্ছে বা কত হচ্ছে পরিবর্তিত দোলনকাল, এগুলো আমরা বের করার ট্রাই করবো। ঠিক আছে। এইটা পড়তে গেলে আমরা একটু বেসিক জিনিসটা একটু দেখবো, কারণ এই টাইপের অঙ্ক বিভিন্নভাবে করা যায়, বাট আমরা শর্টকাট বলতে আসলে বেসিক জিনিস থেকে মেইনলি সূত্রগুলো তৈরি করার ট্রাই করবো। ঠিক আছে। এটা ফার্স্টে আসো, যে আমরা হচ্ছে সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা শিখব। ঠিক আছে। পরিবর্তিত দোলনকাল কত হবে এটা বের করা শিখবো, যে সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সেকেন্ড দোলকের সাহায্যে সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। ঠিক আছে। পাহাড়ের উচ্চতা এটা আমরা দেখবো, পাহাড়ের উপরে নিয়ে গেলে দোলনকাল কত হবে এটা বের করা শিখবো। ঠিক আছে।
তার আগে আমরা কিছু জিনিস একটু পড়ে আসি, কারণ এটা তোমার চ্যাপ্টার 6 এর সাথে সম্পর্কিত, যে মহাকর্ষ অভিকর্ষের সাথে। তো তুমি ওইখানে জি এর তারতম্যটা পড়ছিল, যে অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়, বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়, এবং সরল দোলকের যে পর্যায়কালটা ছিল সেই পর্যায়কালও কিন্তু পুরোপুরি জি এর উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি ছিল। তার মানে জি চেঞ্জ হইলে তোমার পর্যায়কালটা কি হয়, চেঞ্জ হয়। আচ্ছা, তো আমরা সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা, এটা পড়ার আগে মনে করো এই বেসিকটা একটু পড়ে আসি। সেটা হচ্ছে মনে করো পৃথিবী আছে, এটা হচ্ছে আমার পৃথিবী, মানে কিছু কনস্ট্যান্ট মান তোমার মনে রাখতে হবে। যে পৃথিবী হইলে আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ কত, যে কেন্দ্র থেকে পৃষ্ঠ, এই পৃথিবীর ব্যাসার্ধ হয়ে হচ্ছে 6400 কিলোমিটার। ঠিক আছে, যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এখন একটা সেকেন্ড দোলক বা এই ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ হয়, সেই ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ফিক্সড, যে পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার এবং পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত, 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন একটা সেকেন্ড দোলক যদি এই ভূপৃষ্ঠে থাকে, ধরো সেকেন্ড দোলকটা কি কই আছে, এই যে ভূপৃষ্ঠে আছে, সেকেন্ড দোলকটা যদি ভূপৃষ্ঠে থাকে, এইখানে তার দোলনকালের বা পর্যায়কালের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে থাকলে তার দোলনকাল কত হবে, 2 সেকেন্ডই হবে। যখনই তুমি এই সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের উপরে নিবা বা ভূপৃষ্ঠ থেকে নিচে আনবা বা স্থানগুলো চেঞ্জ করবা, তখনই আসলে কি দোলনকালের চেঞ্জ হবে। কেন? কারণ তুমি দোলকটার অবস্থান চেঞ্জ করলে অন্যান্য অবস্থানে বা নতুন অবস্থানে জি এর মানটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর জি চেঞ্জ হইলে আসলে দোলনকালটাও কি হয়, চেঞ্জ হয়। এটা আমরা দেখবো। সো আমরা 6 নম্বর চ্যাপ্টারে এই সমীকরণটা পড়ছিলাম, যে আমরা জানি যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু ছিল জি এম বাই আর স্কোয়ার। তো এই জি এমটা আসলে কি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আর এমটা ছিল পৃথিবীর ভর। তার মানে এই মানটা কনস্ট্যান্ট। তাহলে তুমি এখানে যে অভিকর্ষ ত্বরণটাকে আসলে পাচ্ছ এই যে দূরত্বের বা ব্যাসার্ধের কি বর্গর সমানুপাতিক, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে যে ব্যাসার্ধের বা দূরত্বের বর্গের সমানুপাতিক, সরি ব্যস্তানুপাতিক। এইখান থেকে তুমি এরকম লিখতে পারো না যে জি অন বাই জি টু, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে লেখা যায় R2 বাই R1 তার হোল স্কয়ার, কারণ পুরোটার উপরে কি ছিল, স্কোয়ার ছিল। যে ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য আমরা যে এইখান থেকে লিখছি, ঠিক এই যে জি সমানুপাতিক 1/r², সো এখান থেকে লিখছি G1/G2 ইকুয়াল টু হচ্ছে R2/R1 তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটা সমীকরণ জানতাম, সেটা হচ্ছে এরকম, তুমি সরল দোলকের যে দোলনকাল ছিল যে টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। এখন এই টি এর সাথে জি এর সম্পর্ক কি ছিল, আমরা দেখছি যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন এটাকে তুমি যদি ই করো, স্কোয়ার করে দাও আগে, টি স্কোয়ার সমানুপাতিক 1/জি লেখা যায়। এবং এটাকে যদি আমি সূত্র আকারে লিখতে চাই, তাহলে এরকম লিখতে পারি না, টি অন বাই টি টু তার হোল স্কোয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে লেখা যায় G2/G1। টি অন উপরে লিখছো, এই জন্য এই জি অনটা এই সাইডে কি আসছে, নিচে আসছে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, এরকম লিখতে পারতেছি আমরা। এটাকে যদি উল্টায় দেই, আমি এরকম লিখলাম জি অন বাই জি টু ইজ ইকুয়াল টু কত লেখা যায়, টি টু বাই টি অন তার হোল স্কয়ার। এখন এই জি ওয়ান বাই জি টু এই মানটা তুমি এইখানে বসাই দাও, অর্থাৎ এই মানটা হচ্ছে আমি এই সমীকরণে বসাই দিব, তাহলে কত পাবা, তাহলে হচ্ছে এরকম পাওয়া যাচ্ছে, দেখো যে টি টু বাই টি অন তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, R2/R1 তার হোল স্কয়ার। এখানে স্কোয়ার স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে তুমি এখানে পাচ্ছ এরকম যে T2/T1 ইজ ইকুয়াল টু হচ্ছে R2/R1। তার মানে এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, যে সরল দোলকের পর্যায়কালটা এই যে দূরত্বের বা ব্যাসার্ধের সমানুপাতিক, বা সহজ কথা এটা মনে রাখবা যে পর্যায়কাল হচ্ছে দূরত্বের কি সমানুপাতিক, কারণ টি টু উপরে আছে, এখানে R2 আছে, উপরে আছে। তার মানে এখান থেকে আমরা পাইতে পারি বা লিখতে পারি যে পর্যায়কাল, তো এই পর্যায়কালটা হচ্ছে আমার কিসের সমানুপাতিক, দূরত্বের সমানুপাতিক। আমি লিখো যে টি সমানুপাতিক হচ্ছে ডি, এই ডি কে দূরত্ব লিখো, টি হচ্ছে আমার কিসের সমানুপাতিক, দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে পর্যায়কালটাও বাড়বে, দূরত্ব কমে গেলে পর্যায়কালটাও কমে যাবে। তো আমরা এই সম্পর্ক দিয়ে ইকুয়েশন বানাইতে পারবো, এইখান থেকে আসলে পর্যায়কাল আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পাহাড়ের উচ্চতা বের করা যাবে। ওকে, আমরা এটা দিয়ে মেইনলি অ্যাপ্লাইটা দেখি বা ম্যাথগুলো একটু দেখি যে কেমনে আসে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো যে তুমি একটা সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেছো,
ঠিক আছে, তোমার খেয়ে কোনো কাজ নেই, পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছ। আচ্ছা, আমাদের আছে টি সমানুপাতিক ডি। আমরা এইটা পাইলাম, এই সম্পর্কটা একটু লিখে রাখো যে টি সমানুপাতিক হচ্ছে ডি, বা সহজ কথায় যে পর্যায়কাল কিসের, দূরত্বের সমানুপাতিক। এটাতে আমরা মেইনলি অ্যাপ্লাইটা শিখবো। এখন ধরো এরকম বলা আছে যে একটি সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেলে, একটি সেকেন্ড দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলে পর্যায়কাল হয়, পাহাড়ের উপরে পর্যায়কাল হয় মনে করো 1.98 সেকেন্ড। ঠিক আছে, তুমি একটা সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেছো, এইখানে তার যে পর্যায়কাল হচ্ছে, সেই পর্যায়কাল কত, সেই পর্যায়কাল হচ্ছে আমার 1.98 সেকেন্ড। এখন বলা হচ্ছে তোমাকে যে পাহাড়ের উচ্চতা কত, সেই পাহাড়ের উচ্চতা কত হবে। ঠিক আছে, এটা আসলে আমরা কেমনে করতে পারি, তাহলে সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার দোলনকাল কত, 2 সেকেন্ড। এই দোলকটাকে তুমি যখন যে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছ, ধরো এটা তোমার ভূপৃষ্ঠ, এটা ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। ঠিক আছে, এখন একটা সেকেন্ড দোলককে তুমি যে পাহাড় ছিল ভূপৃষ্ঠের উপরে, সেই পাহাড়ের উপরে নিয়ে গেছো। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড দোলকটাকে আমরা কি করতেছি, যে পাহাড়ের উপরে নিয়ে আসছি। পাহাড়ের উপরে নিয়ে আসলে প্রথমে ছিল কই, ভূপৃষ্ঠে। প্রথমে সেকেন্ড দোলকটা ছিল কোথায়, ভূপৃষ্ঠে। আমার সেকেন্ড দোলকের দুইটা অবস্থান, একটা হচ্ছে এই যে পাহাড়ের পাদদেশে, আর একটা হচ্ছে পাহাড়ের উপরে। এখন এই পাহাড়ের উচ্চতা তুমি ধরো, এটা তোমাকে চাইছে এই পাহাড়টার আসলে উচ্চতা কত হবে, তুমি উচ্চতা জানো জানো না, ধরবা এইচ, এটা আমরা বের করবো। পাহাড়ের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু হট। আচ্ছা, এখন সেকেন্ড দোলকটা যখন এই যে ভূপৃষ্ঠে ছিল তখন তো তার সব ঠিকঠাকই আছে, তার মানে সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার যে দোলনকাল এটা কত হইতো, এটা ধরো টি অন, এবং এই টি অন কত হইতো, 2 সেকেন্ড। দেখো সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে আছে তখন তার দোলনকাল কত, 2 সেকেন্ড। এবং ভূপৃষ্ঠে থাকলে তোমার এই যে কেন্দ্র থেকে, ভূকেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত, পৃথিবীর ব্যাসার্ধের সমান না। তার মানে ভূপৃষ্ঠে থাকলে তোমার যে দূরত্ব হবে, সেই দূরত্ব হবে R1, এবং এই R1 হবে কত হবে, পৃথিবীর ব্যাসার্ধের সমান। ঠিক আছে, পৃষ্ঠে থাকলে তোমার দোলনকাল 2 সেকেন্ড, এবং এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান। তার মানে R1 ইজ ইকুয়াল টু লিখলাম কত, 6400 কিলোমিটার। ওকে, এখন তুমি যখন সেকেন্ড দোলকটাকে পাহাড়ের উপরে নিয়ে আসছো তখন এইখানে তার দোলনকাল হয়ে গেছে কত বলতো, 1.98 সেকেন্ড। তার মানে এই ক্ষেত্রে তার দোলনকাল হচ্ছে T2, এবং এটা হয়ে গেছে 1.98 সেকেন্ড। এখন বলতো যে পাহাড়ের উপরে নিয়ে আসলে যে ভূকেন্দ্র থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত হবে, তোমার সেই R2 হবে। ঠিক আছে, তখন দোলনকাল 1.92 হচ্ছে, তখন দূরত্ব কত, R2। R2 কত হবে, R2 হবে হচ্ছে আমার R2 ইজ ইকুয়াল টু লেখা যাবে পৃথিবীর ব্যাসার্ধ, এইটা 6400 প্লাস পাহাড়ের উচ্চতা, তার মানে 6400 প্লাস এইচ কিলোমিটার। ওকে, আমি আবার বলি, দেখো যে যখন সেকেন্ড দোলকটা ভূপৃষ্ঠে ছিল তখন তার দোলনকাল 2 সেকেন্ড, এবং ভূপৃষ্ঠে থাকলে তুমি পৃথিবীর কেন্দ্র থেকে যে উচ্চতায় আছে সেই উচ্চতা কত হবে, পৃথিবীর ব্যাসার্ধের সমান। তার মানে R1 ইজ ইকুয়াল টু 6400 কিলোমিটার। এখন যদি এই সেকেন্ড দোলকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাও তখন তার দোলনকাল দেওয়া আছে 1.98 সেকেন্ড, কিন্তু এই ক্ষেত্রে পাহাড়ের উপরে নিয়ে আসলে যে ভূকেন্দ্র থেকে উচ্চতা কত হবে, পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে 6400 প্লাস পাহাড়ের উচ্চতা কত, এইচ, এত কিলোমিটার। তো এখন আমরা কি জানি যে টি হচ্ছে দূরত্বের কেমন বলতো, সমানুপাতিক। তার মানে এটাকে এরকম লেখা যায়, আমরা জানি যে টি হচ্ছে দূরত্বের সমানুপাতিক। তার মানে এটাকে আমরা দূরত্ব এখন R1 R2 দিয়ে লিখছি, আমরা এটাকে আমরা এরকম লিখবো যে টি সমানুপাতিক R। এরকম লেখা যায় যে T1 বাই T2 ইজ ইকুয়াল টু R1 বাই কত হবে, R2। ঠিক আছে, T1 বাই T2 ইজ ইকুয়াল টু হচ্ছে R1 বাই R2। এখন মান বসায় দাও, T1 এর মান কত, 2 সেকেন্ড, T2 এর মান কত, 1.98, এবং R1 কত হবে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এবং R2 কত বলতো, 6400 প্লাস এইচ। এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে কি বের করবা, এইচ বের করবা, যেটাই তোমার হচ্ছে পাহাড়ের উচ্চতা। খুবই সিম্পল, জাস্ট আমরা একটা সম্পর্ক থেকে জিনিসটাকে তৈরি করে ফেলতে পারতেছি। ঠিক আছে, ওকে। এখানে তোমাকে পাহাড়ের উচ্চতা বলা থাকলে তুমি পাহাড়ের উপরে পর্যায়কাল কত হবে এটা বের করতে পারবা। তুমি সেম জিনিসটাই, জাস্ট উচ্চতা বলা থাকলে তুমি পাহাড়ের উপরে পর্যায়কাল কত এটা বের করতে পারবা, অথবা
পাহাড়ের উপরে পর্যায়কাল জানলে পাহাড়ের উচ্চতাও বের করতে পারবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এরপর আরেকটা জিনিস দেখি ওইটা কেমন হবে, ঠিক আছে? যে কোনো একটা সেকেন্ড দোলক তোমাকে এরকম বলবে যে পাহাড়ের উপরে নিয়ে গেলে বা কোনো একটা স্থানে নিয়ে গেলে সে এত সেকেন্ড সময় হারায় বা এতটা বিট কম দেয়, এই টাইপের আমরা অঙ্কগুলো করবো, সময় হারানো, ঠিক আছে? একটা সেকেন্ড দোলক যদি সময় হারায়, এই ক্ষেত্রে পরিবর্তিত পর্যায়কাল বা এইগুলা কত হবে এটা আমরা বের করবো, ঠিক আছে? এখন সেকেন্ড দোলকের ক্ষেত্রে আসলে আমরা এই জিনিসটা একটু আসি। সেকেন্ড দোলকের ক্ষেত্রে আসলে সময় হারায়, কোনো দোলক যদি সময় হারায় তাইলে কত হবে? এখন তুমি চিন্তা করো যেটা সেকেন্ড দোলকের নর্মালি দোলনকাল 2 সেকেন্ড, তার মানে সে 2 সেকেন্ডে পূর্ণ একটা দোলন সম্পূর্ণ করে, 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতেছে। ধরো যে এইখান থেকে সর্বোচ্চ বিস্তার অবস্থানে আসছে, আবার এদিকে যে আবার সাম্য অবস্থানে আসছে, অর্থাৎ এটা হচ্ছে তার পূর্ণ একটা দোলন। সেকেন্ড দোলক হইলে কত সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড, ঠিক আছে? এটা সেকেন্ড দোলক তোমার কি করে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। এখন এইখান থেকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বিট। এই বিট আসলে কি, ঠিক আছে? সেকেন্ড দোলকের বিট আসলে কি হবে? বিট বলতে আসলে বোঝায় যে একটা সেকেন্ড দোলক ধরো এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে বিটের হিসাবটা করবো, যেমন করে এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে কই আসতেছে, মনে করো এতে আসতেছে, ঠিক আছে? এ থেকে বি, বি থেকে এ, এই টাইমটা আসলে কি হবে? তার দোলনকালের অর্ধেক সময়। তার মানে এ থেকে বি, বি থেকে এ, এইখানে আসতে তার টাইম লাগে কত, বা এই ক্ষেত্রে সময় লাগতেছে হচ্ছে দোলনকালের বা পর্যায়কালের অর্ধেক, তার মানে এটা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? আর এইটাকে আসলে বলা হচ্ছে একটা বিট। তার মানে সেকেন্ড দোলক তার একটা অর্ধ দোলন দিচ্ছে যখন, বা অর্ধ দোলনের ক্ষেত্রে যে যেটা হচ্ছে এটাকে আমরা বলছি বিট, অর্থাৎ অর্ধ দোলনের সময় লাগে কত? 1 সেকেন্ড। অর্থাৎ সেকেন্ড দোলক আরে তোমার এ থেকে বি আবার বি থেকে এ, এই ক্ষেত্রে যে টাইম লাগতেছে এটাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড সময়ে একটা সেকেন্ড দোলক একটা বিট দেয়, ঠিক আছে? আমরা এখানে পাচ্ছি যে 1 সেকেন্ডে কয়টা বিট দেয়? একটা বিট দেয়, ঠিক আছে? একটা সেকেন্ড দোলক 1 সেকেন্ডে বিট দেয় হচ্ছে একটি, ঠিক আছে? তো 2 সেকেন্ডে কয়টা বিট দিবে? 2 সেকেন্ডে তোমার বিট দেবে হচ্ছে 2টা। তার মানে একটা সেকেন্ড হলো 2 সেকেন্ডে কয়টা বিট দেয়? 2টা বিট দেয়। সো বলো তো, যদি তোমার কোনো দোলকের পর্যায়কাল বেশি হয় তাহলে কত হবে? বিট সংখ্যা কত হবে? ধরো তোমার একটা দোলক আছে যার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড। পর্যায়কাল 4 সেকেন্ড হইলে তার মানে ও একটা বিট দেবে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। তার মানে এখানে টাইম বাড়তেছে কিন্তু বিট সংখ্যা আসলে কি আছে? একই আছে। দেখো যে মানে এই সেকেন্ড দোলকের ক্ষেত্রে 1 সেকেন্ডে একটা বিট দিচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে যে পর্যায়কাল 4 সেকেন্ড হইলে তোমার 2 সেকেন্ডে কি দিচ্ছে? একটা বিট দিচ্ছে। 2 সেকেন্ডে একটা বিট, তার মানে এই যে সময়ের সাথে বিট সংখ্যা কি কমে যাচ্ছে না? মানে এখানে বেশি টাইম যাচ্ছে কিন্তু বিটটা সেম আছে বা একটাই হচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমরা একটা জিনিস পড়ি যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে বিট সংখ্যা আসলে বা পর্যায়কালের সাথে বিট সংখ্যার আসলে সম্পর্ক কি? তো নর্মালি যদি একটা দোলকের পর্যায়কাল বেশি হয়, মানে একটা পর্যায়কাল যদি বেশি হবে এবং এই পর্যায়কাল বেশি হইলে তোমার বিট সংখ্যা কি হবে? কমে যাবে। অর্থাৎ পর্যায়কালের সাথে বিট সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে পর্যায়কাল বেশি হইলে বিট সংখ্যা কি হয়? কম হয়। অর্থাৎ সেকেন্ড দোলকে পর্যায়কালের সাথে বিট সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই এনটা আমি ধরলাম হচ্ছে বিট সংখ্যা, অর্থাৎ পর্যায়কালের সাথে বিট সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে পর্যায়কাল যত বেশি হবে বিট সংখ্যা তত কি হবে? কমে যাবে। পর্যায়কাল বেশি হলে বিট সংখ্যা কি হয়? কমে যাবে, ঠিক আছে? মানে এখানে বেশি টাইম লাগতেছে কিন্তু আসলে অন্য একটা দোলক কি করবে? ওই ওই টাইমের মধ্যে অনেকগুলো দোল দিয়ে ফেলবে। বা পর্যায়কাল যত কম হবে দ্রুত চলবে, তার মানে বিট সংখ্যা তত কি হবে? বেশি হবে। আর পর্যায়কাল বেশি হলে দোলকটা আস্তে আস্তে ধীরে ধীরে চলবে, তার মানে এখানে বিট সংখ্যা কমে যাবে, বোঝা যায়। তাহলে পর্যায়কালের সাথে বিট সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এন হচ্ছে তোমার বিট সংখ্যা। আর সেকেন্ড দোলক কি করে? 1 সেকেন্ডে একটা বিট দেয় এবং 2 সেকেন্ডে কয়টা বিট দেয়? 2টা বিট দেয়। আচ্ছা, আমরা এটা দিয়ে আসলে অঙ্ক করব বিট সংখ্যা দিয়ে, বা কোনো একটা সেকেন্ড দোলক যদি সময় হারাই ফেলে বা সময় বেড়ে যায়, ওই ক্ষেত্রে আসলে পাহাড়ের উচ্চতা বা আমরা পর্যায়কাল কি হবে এটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম কোশ্চেন থাকে তোমার, এরকম বলা থাকে যে কোনো সেকেন্ড দোলককে কোনো সেকেন্ড দোলককে
পাহাড়ের উপর, আচ্ছা কোনো সেকেন্ড দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলে ঘন্টায় ঘন্টায় 20টি বিট, একটা সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেলে ঘন্টায় 20টি বিট কম দেয়। ঠিক আছে, 20টা বিট কম দেয়। এখন বলতেছে তোমাকে পাহাড়ের উপরে পর্যায়কাল কত, পাহাড়ের উপর পর্যায়কাল কত এবং পাহাড়ের উচ্চতা কত, পাহাড়ের উচ্চতা কত হবে। ঠিক আছে, একটা সেকেন্ড দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলে ঘন্টায় কি হচ্ছে, এটা অবশ্যই সেকেন্ড দোলক, আর ঘন্টায় কত সেকেন্ড, ঘন্টায় হচ্ছে 20টা বিট কম দেয়। ঠিক আছে, ঘন্টায় 20টা বিট কম দেয়। এখন তোমাকে বলছে পাহাড়ের উপরে পর্যায়কাল কত হবে এবং পাহাড়ের উচ্চতা কত। ঠিক আছে, সো এটাকে আমরা ঠিক সেম ভাবে করে ফেলতে পারি। দেখো একটা সেকেন্ড দোলককে তুমি যদি, তো এটা ছিল হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। ঠিক আছে, তো সেকেন্ড দোলককে তুমি যদি পাহাড়ের উপরে নিয়ে যাও তাহলে কি হবে, পাহাড়ের উপর নিয়ে গেলে তোমার জ্ঞানজানটা শুরু হয়ে গেছে। এখন সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার দোলনকাল কত ছিল, 2 সেকেন্ডই ছিল। সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার দোলনকাল ধরো t((2 সেকেন্ড)। ঠিক আছে, এখন ভূপৃষ্ঠে থাকলে এইখানে কি বলছে, তুমি যখন এটাকে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছ তখন ঘন্টায় মানে 1 ঘন্টায় 20টা বিট কি করে কম দেয়। তাহলে যখন সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে ছিল তখন 1 ঘন্টায় কয়টা বিট দিবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আর আমরা জানি এটা সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটা বিট দেয়, তার মানে সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে ছিল তখন সে ঘন্টায় বা 1 ঘন্টায় কয়টা বিট দেয়, 3600টি। অর্থাৎ সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে থাকলে যে বিট সংখ্যা সেমই থাকবে, অর্থাৎ 1 ঘন্টায় তার যে কয়টা দেওয়ার কথা ছিল সেই কয়টাই দিবে। অর্থাৎ ভূপৃষ্ঠে তার বিট হবে কতটি, 3600টি। ঠিক আছে, এখন এই দোলকটাকে তুমি যদি পাহাড়ের উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসলে তোমার চাইছে পর্যায়কাল, ধরো পাহাড়ের উপরে পর্যায়কাল হচ্ছে আমার T2, এটা আমরা বের করবো। কিন্তু এই পাহাড়ের উপরে আনলে সে ঘন্টায় বিট কম দিচ্ছে কয়টা, 20টা। তার মানে এইখানে তার বিট সংখ্যা হবে কত, 3600 - 20। ঠিক আছে, পাহাড়ের উপরে নিয়ে আসলে ঘন্টায় বিট কম দেয় কয়টা, 20টা। এই জন্য আমরা 3600 থেকে 20 কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা এইটা থেকে আসলে T2 বের করতে পারবো। আমরা জানি যে পর্যায়কালকে বিট সংখ্যার ব্যস্তানুপাতিক, তার মানে তুমি এটাকে এরকম লিখতে পারো যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে t is inversely proportional to n। তো এখান থেকে লেখা যায় যে t1/t2 = n2/n1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো t1 এর মান কত, 2 সেকেন্ড, তুমি t2 এখান থেকে বের করবা। আর n2 কত ছিল, 3600 - 20/3600। তো এখান থেকে তোমাকে t2 বের করতে হবে। t2 = তুমি পাবা হচ্ছে সেই পরিবর্তিত পর্যায়কাল। ওকে, খুবই সিম্পল। দেখো সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে থাকলে t1 2 সেকেন্ড ঠিকই আছে, এবং যখন আমরা জানি বা সেকেন্ড দোলকের ক্ষেত্রে জানি যে ও সেকেন্ডে কয়টা বিট দেয়, একটা বিট। তাহলে সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে কয়টা বিট দেবে, 3600টি। যখন তুমি এটাকে পাহাড়ের উপরে নিয়ে আসছো তখন কি হয়েছে, তখন বিট সংখ্যা 20টা কমে গেছে, তার মানে 3600 - 20। এই ক্ষেত্রে তার পর্যায়কালটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং পরেরটাই তোমাকে বলছি যে পাহাড়ের উচ্চতা কত। এখন এটা পারবা না তুমি, দেখো তুমি পাহাড়ের উপরে পর্যায়কাল জানো, ঠিক আগের কোশ্চেনটা তোমার পাহাড়ের উচ্চতা বের করতে হবে। ওই ক্ষেত্রে আমরা সূত্র লিখবো t1/t2 = r1 এটা ছিল তোমার 6400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ, এটা 6400 + h। ঠিক আছে, তো এখান থেকে তুমি h এর মানটা বের করতে পারো, ঠিক আগের কোশ্চেনটাই। জাস্ট আমরা পাহাড়ের উপরে পর্যায়কাল বের করে দেন ওই পর্যায়কাল দিয়ে আসলে কি করছি, যে পাহাড়ের উচ্চতা কত হবে এটা বের করতে পারছি। তো এই কোশ্চেনগুলো তোমার খুব ইজিলি এভাবে সলভ করে ফেলা যায়। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আমারই। এখন আরেকটা পার্ট আছে, দেখো বিশেষ করে এখানে সেটা হচ্ছে তোমার যেই আমরা সরল দোলক পড়ছি বা দোলকের ক্ষেত্রে দুইটা সূত্র ছিল, যে সরল দোলকের পর্যায়কাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এবং অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেই দুইটা সূত্রের গ্রাফ আছে। আমি দুটো গ্রাফটা একটু দেখি, গ্রাফ আসলে কি হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সরল দোলকের ক্ষেত্রে যে গ্রাফটা ছিল, দোলনকালের গ্রাফ টি ছিল হচ্ছে, লিখো গ্রাফ টি ছিল হচ্ছে আমার কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক।
এখন আমরা টি বনাম এল অর্থাৎ কোন সরল দোলকের পর্যায়কাল এবং কার্যকরী দৈর্ঘ্যের লেখচিত্র। টি সমানুপাতিক √L, এটাকে তুমি এরকম লিখতে পারো টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এল, দেন টি স্কোয়ার এবং সমানুপাতিক উঠালে কি আসে ধ্রুবক কে ইন্টু এল। এই সমীকরণটাকে আমরা চিন্তা করতে পারি কিরকম, দেখো y ইজ ইকুয়াল টু এম এক্স এর সাথে কম্পেয়ার করা যায় না, তার মানে তুমি এইখানে y ইজ ইকুয়াল টু এম এক্স, এই সমীকরণটা আমাকে বোঝায় হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ম্যাথমেটিক্সের এটা হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু এম এক্স, যেটা বোঝাবে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ঠিক আছে, আমরা এখানে টি স্কোয়ার এবং এল এর গ্রাফটা কেমন হবে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। অর্থাৎ আমি যদি গ্রাফটা প্লট করতে চাই যে পর্যায়কাল এবং কার্যকরী দৈর্ঘ্যের টি স্কোয়ারের সাথে কার্যকরী দৈর্ঘ্য এল এর গ্রাফ আঁকতে চাই, তাহলে এটা হচ্ছে আমার ঠিক মূল বিন্দুগামী সরল রেখা। অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য বাড়লে তোমার পর্যায়কালটাও কি হবে, বেড়ে যাবে, এটা বর্গের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা এটা একটা গ্রাফ ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার টি সমানুপাতিক 1/√g। তো এখানেও সেম কাজ করো, বর্গ করে দাও, 1/g আসতেছে, তাহলে এখান থেকে পাচ্ছ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু কে হচ্ছে ধ্রুবক, এটা যে কোনো ধ্রুবক হইতে পারে, ডাজন্ট ম্যাটার, টি স্কোয়ার জি গুণ করে দাও, টি স্কোয়ার জি ইজ ইকুয়াল টু কত পাচ্ছ কে। এই সমীকরণটাকে তুমি ম্যাথমেটিক্সের এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি অর্থাৎ অধিবৃত্তের সমীকরণ তার সাথে কম্পেয়ার করতে পারো, যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্সের কি অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে আমার সেই ম্যাথমেটিক্সের অধিবৃত্তের সমীকরণ বোঝায়। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, টি স্কোয়ারের সাথে বা অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের গ্রাফ, টি স্কোয়ার বনাম জি, এটা হচ্ছে অধিবৃত্তাকার, তার মানে এটা তোমার কি হবে, এটা হচ্ছে আমার অধিবৃত্তাকার হবে। অর্থাৎ জি এর মানটা বাড়লে পর্যায়কালের মানটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। জি এর মান যদি বাড়ে, পর্যায়কালের মান আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা, এখান থেকে আরেকটা পার্ট আছে যে সরল দোলকের ক্ষেত্রে তোমার সরল দোলকের কার্যকরী বলের মান বা সরল দোলকের ক্ষেত্রে সুতার টান, এগুলো একটু বের করতে হয়, এগুলো আমরা একটু দেখি এটা আসলে কেমন হবে। ঠিক আছে, আচ্ছা আমরা সরল দোলক তো পড়ছি, এখন ধরো এটা হচ্ছে সরল দোলকের বব, দেন দোলকটা দোল দিয়ে আমরা জাস্ট এই পয়েন্টে একটা পয়েন্ট। এখন এই ববের যে ভর আছে সেই ভর ধর হচ্ছে এম, এম হচ্ছে আমার কার ভর, ববের ভর। এখন এম ভরের বব যখন এই যে মনে করো বি তে আছে, এই বি পয়েন্টে থাকলে তার ওজন কাজ করে কোন দিকে বলতো, ওজন কাজ করবে হচ্ছে আমার নিচের দিকে। এম ভরের বব যখন বি তে আসে তখন ওজন বা সবসময় ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে। এখন এই ওজনকে তুমি দুইটা উপাংশে ভাগ করো, একটা হচ্ছে আমার এই দিকে পরস্পর লম্ব উপাংশ এবং আরেকটা হচ্ছে আমার এই সাম্য অবস্থার দিকে। তোমার এই কোণটা যদি থিটা হয়, ঠিক এই কোণটাও কত হবে, থিটা হবে, অনুরূপ কোণ। এই কোণ থিটা হইলে এই কোণটাও কত, থিটা। এমজি এর এই উপাংশের মান কত হবে বলতো, এমজি কস থিটা, যার সাথে কোণ থাকে তার কস, আর এই উপাংশের মান হবে হচ্ছে আমার এমজি সাইন থিটা। এখন বি পয়েন্টে যখন ববটা আছে তখন এই ক্ষেত্রে এই যে সুতা আছে সেই সুতার টান কাজ করবে কোন দিকে, কেন্দ্রের দিকে, ও এর দিকে। বি পয়েন্টে যখন আছে বা সুতার টান কাজ করতেছে কোন দিকে, এই যে বি ও বরাবর, তাহলে এদিকে হচ্ছে সেই সুতার টান, তার মানে এই সুতার টান টি হচ্ছে আমার এমজি কস থিটার সমান, বা সুতার টান টি এইটাকে প্রশমিত করতেছে হচ্ছে এমজি কস থিটা। ঠিক আছে, এমজি কস থিটা বাইরের দিকে আসতেছিল কিন্তু সুতার টান কোন দিকে, উপরের দিকে, এটি হচ্ছে তোমার সেই টান। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে সুতার টান সরল দোলকের ক্ষেত্রে সুতায় যে টান কাজ করে সেই সুতার টান টি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এমজি কস থিটা। ঠিক আছে, আচ্ছা এবং দেখো এই যে এমজি কস থিটা যদি সুতার টান দ্বারা প্রশমিত হয় তাহলে আলটিমেটলি একমাত্র কার্যকর বল আছে কোনটা, এমজি সাইন থিটা। তার মানে এই এমজি সাইন থিটার জন্যই সরল দোলকের ববটা বি থেকে এ তে মুভ করে বা সাম্য অবস্থার দিকে ব্যাক করে। এই কার্যকর বল আছে হচ্ছে এমজি সাইন থিটা, কারণ এখানে টি এবং এমজি কস থিটা পরস্পর মিউচুয়াল হয়ে গেছে, বা সুতার টান তোমার এমজি কস থিটাকে প্রশমিত করছে। ওই ক্ষেত্রে একমাত্র কার্যকর বল আছে হচ্ছে এমজি সাইন থিটা। তার মানে লিখতে পারি আমরা সরল দোলকের ক্ষেত্রে যে কার্যকর বল, সেই কার্যকর বল হচ্ছে আমার এমজি সাইন থিটা। সুতার টান হইলে হচ্ছে এমজি কস থিটা,
এবং কার্যকর বল কত হবে mg sin থিটা। তো এখান থেকে অঙ্ক আসে তোমার এরকম দিয়ে বলে বিভিন্ন পয়েন্টে সুতার টান বা কার্যকর বল কত হবে এটা বের করতে হবে। ধরো তুমি একটা সরল দোলককে এরকম ঝুলাই দিয়েছো বিভিন্ন পয়েন্ট, এটা একটা বলা আছে, এ বলতেছে একটা, বি একটা আছে মনে করে এই পয়েন্টটা, এটা হচ্ছে সি। এখন এই ক্ষেত্রে তোমাকে এই কোণটা দেওয়া আছে, মনে করো যে এ থেকে সি যে বিস্তার আছে এই কোণটা বলা আছে তোমাকে হচ্ছে 15 ডিগ্রি। এ থেকে সি হচ্ছে আমার 15 ডিগ্রি। আবার এই যে এ থেকে বি এই কোণটা দেওয়া আছে তোমাকে পুরো 30 ডিগ্রি। কারণ বলা হচ্ছে যে এ বি সি, এবং ধরো যে ববের ভর হচ্ছে এখানে 2 কেজি, ঠিক আছে, বিশাল বড় একটা বব। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে এ বি সি এই পয়েন্টে সুতার টান কত হবে। তাহলে আমরা টান মানে কি জানি, তাহলে বি পয়েন্টে টান কত হবে বলো তো। টান টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি কজ থিটা। তুমি এখানে এম জানো, জি জানো, আর কজ থিটার মান কত হবে। বিতে থাকলে তোমার সাম্যাবস্থান থেকে কৌণিক বিস্তার কত, এটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবং বি পয়েন্টে যে বল কাজ করতেছে সেই বল হচ্ছে বা কার্যকর বল এফ বি ইজ ইকুয়াল টু এম জি সাইন কত হবে 30 ডিগ্রি। সেখানে তুমি বলের মান বের করতে পারবে না। সেম ভাবে সিতে বের করতে পারবো না। সি পয়েন্টে যে টান বল কাজ করতেছে টিসি ইজ ইকুয়াল টু কত হবে এম জি কজ থিটার মান কত হবে, সাম্য অবস্থান থেকে সি এর বিস্তার, তার মানে এটা হচ্ছে 15 ডিগ্রি। সি পয়েন্টে যখন আসে তখন সাম্য অবস্থান থেকে বিস্তার কত, কৌণিক বিস্তার 15 ডিগ্রি। এবং এখানে এফ সি বা কার্যকর বল হবে হচ্ছে এম জি সাইন 15 ডিগ্রি। সেম ভাবে এতে কত হবে বলো, এতে হচ্ছে টান বল কাজ করবে হচ্ছে এম জি কজ থিটা, বাট থিটার মান কত হবে, বাট আমরা থিটা চিন্তা করতেছি কি সাম্য অবস্থান থেকে। বাট যখন এই ববটা তোমার এ পয়েন্টেই আছে বা সাম্য অবস্থানেই আছে, তখন সাম্য অবস্থান থেকে তার কৌণিক বিস্তার কত, 0 ডিগ্রি। কারণ সাম্য অবস্থানের সাথে সাম্য অবস্থানের কৌণিক বিস্তার কত, 0, মানে কজ হচ্ছে 0। আমরা এখানে তুমি টান বল পাচ্ছ হচ্ছে এম জি এই পয়েন্টে বা সাম্য অবস্থানে, এবং এতে তোমার যে বল হবে কার্যকর বল সেটা কত এম জি সাইন কত বলতো 0 ডিগ্রি। সাইন 0 এর মান 0, তার মানে যে এ পয়েন্টে কোনো কার্যকর বল নাই, এই জন্যই এ পয়েন্টটা এই যে এই বিন্দুটাকে আসলে বলা হয় কি অবস্থা, সাম্য অবস্থা। তার মানে সে কোনো দিকেই নাই, মানে এটা এই জন্য এটাকে বলা হয় সাম্য অবস্থা, কারণ এই পয়েন্টে কার্যকর বল কত, 0, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে তোমার মেইনলি এই চ্যাপ্টার জিনিসপত্রগুলো ছিল, এইগুলো হবে। আর আমরা নেক্সট হচ্ছে আর কি করবো, ভিডিও করবো, সেখানে হচ্ছে তোমার এই টাইপের মধ্যে যত বোর্ড কোশ্চেন আছে আমরা ওইগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো। ওকে, আল্লাহ হাফেজ।